মহিমান্বিত ভাগ্য রজনীতে আল্লাহর নৈকট্য লাভের আশায় মুসল্লিদের ইবাদত, পবিত্র শবে বরাতে মসজিদে মসজিদে জিকির আজকার, পরিশুদ্ধ জীবন ও পাপ মোচনের প্রার্থনা। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা শুরু আজ। প্রথম দিনই ডাক পেল বিএনপি, পর্যায়ক্রমে বাকিদের সঙ্গেও বসবে ঐকমত্য কমিশন। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে অনলাইন ভোটিং চালুর ভাবনা, গণতান্ত্রিক চর্চায় 1.5 কোটি রেমিটেন্স যোদ্ধাকে আওতায় আনা জরুরি, আগে সাইবার নিরাপত্তা মজবুতের পরামর্শ। সকালের সময় সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। পবিত্র শবে বরাত বা মহিমান্বিত ভাগ্য রজনীতে ইবাদত বন্দেগীতে মশগুল ছিলেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত এবং জিকিরে মগ্ন থাকেন তারা। পরিশুদ্ধ জীবন ও পাপ মোচনের প্রার্থনা করেন মুসল্লিরা। সৌভাগ্য আর অশেষ রহমতের সাথে রমজানের আগমনী বার্তা নিয়ে বছর ঘুরে আবার আসে ভাগ্য রজনী শবে বরাত। কোরআন হাদিসের হিসাব মতে আরবি শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত শুক্রবার মাগরিবের নামাজের পর শুরু হয় এই ভাগ্য রজনী। বাইতুল মোকাররম জাতীয় মসজিদে ভিড় করেন হাজারো মুসল্লি। জামাতে মাগরিব ও এশার নামাজ আদায় করেন মুসল্লিরা। একই সঙ্গে চলে দিনই নানা আলোচনা। দেশ ও জাতির কল্যাণ কামনা সহ সৃষ্টিকর্তার কাছে চাওয়া হয় ক্ষমা। পাপ মোচনের আশায় মহান আল্লাহর দরবারে হাত তোলেন সবাই। আল্লাহ পাক যেন আমাদেরকে সমস্ত গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে মাফ করে, এই দোয়াই সবার কাছে করি। দেশের জন্য শান্তি আসুক সেই কামনাই করতেছি। ন্যায় নীতি অনুসরণ করতে হবে, হালাল হারাম মেনে চলতে হবে, তাহলে জীবন সুন্দর হবে। শবে বরাতের ফজিলত নিয়ে বিশিষ্ট আলেমদের আলোচনার পাশাপাশি সার্বিক কল্যাণ কামনায় কথা বলেন ধর্ম উপদেষ্টাও। আসুন না আগামী দিনগুলোতে আমরা আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সুখী, সমৃদ্ধশালী, স্থিতিশীল একটা দেশ হিসাবে পরিণত করি। সারারাত নফল নামাজ, পবিত্র কুরআন তিলাওয়াত ও জিকিরের মধ্য দিয়ে পাপ মোচনের পাশাপাশি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জিত হবে, এমনটাই প্রত্যাশা ধর্মপ্রাণ মুসল্লিদের। ওমর ফারুক, সময় সংবাদ। 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা চলছে। পবিত্র শবে বরাতের ফজিলত ও তাৎপর্যপূর্ণ এবং দিনই বিভিন্ন বিষয় নিয়ে চলছে বয়ান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আল আমিন তুষার, সরাসরি যাচ্ছি তার কাছে। ঠিক এই মুহূর্তে কিন্তু মাওলানা ইলিয়াস বিন সাদ কিন্তু বয়ান করছেন এবং ফজরের পর থেকেই আসলে দ্বিতীয় দিনের যে আনুষ্ঠানিকতা এই পর্বের, সেই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এই বয়ানের মধ্য দিয়ে এবং এই বয়ানটি কিন্তু বাংলায় তর্জমা করেও শোনানো হচ্ছে। যেহেতু এখানকার আসলে যারা এসেছেন তারা বেশিরভাগই বাঙালি, সেই জায়গা থেকে বাংলায় তর্জমা করে শোনাচ্ছেন মাওলানা ওসামা ইসলাম। এরপরে সকাল 9:30টার দিকে কিন্তু ফজিলত এবং আদব নিয়ে কিন্তু তালিম করবেন মুফতি ইয়াকুব। এরপরে সকাল 10টার পর থেকে কিন্তু প্রতিটি খিত্তায় খিত্তায় আলাদা যে তালিমের আমল হয়ে থাকে সেই আমল কিন্তু হবে এবং গেল রাতে মাগরিবের পরে এশারের সময়ও কিন্তু, যেহেতু এবারই প্রথম ইজতেমা, এবারের ইজতেমা কিন্তু লাইলাতুল বরাতের মতো একটি মহিমান্বিত রাতে হয়েছিল, সেই জায়গায় রাতেও কিন্তু মুসল্লিরা আলাদা আমলের মধ্যে ছিলেন। তাদের জায়গা থেকে, প্রত্যেকের জায়গা থেকে কিন্তু তারা বিশেষ বিশেষ নফল যে আমল, সেই আমলগুলো কিন্তু তারা করেছেন, এমনটাই আমরা জানতে পারি। এবং যে বয়ানগুলো ছিল সেই বয়ানের মধ্যেও কিন্তু লাইলাতুল বরাতের যেই মহত্ব এবং লাইলাতুল বরাতে কী ধরনের আমল করা উচিত, কী ধরনের জিনিস করা উচিত, সেগুলো কিন্তু আসলে খেয়াল রেখে সেই বয়াত রাখা হয়েছিল এবং পবিত্র শবে বরাতকে মাথায় রেখে সেগুলোর তাৎপর্য এবং বিভিন্ন দিনী বিষয়, এখন মূলত যেহেতু এখানে দিনী দাওয়াত নিয়েই আলোচনা হয়, দাওয়াতের কথাবার্তা হয়, সেই দিনী দাওয়াতে এই সব কিছু নিয়েই কিন্তু এখানে আলোচনা হয়েছে। এবং ফজরের পরে যিনি বয়ান করছিলেন, যেমনটা বলছিলাম যে মাওলানা ইলিয়াস বিন সাদ, তিনি কিন্তু মাওলানা সাদ কান্ধলভি যিনি রয়েছেন তার কিন্তু ছোট ছেলে, তিনি কিন্তু বয়ান করছেন। এবং যেমনটা বলছি, দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে গতকাল যেই জুমার জামাত হয়েছেন, সেই জামাত কিন্তু মাওলানা সাদ কান্ধলভির বড় ছেলে ইউসুফ বিন সাদ আদায় করিয়েছেন এবং আগামীকাল যেই আখেরি মোনাজাত সম্পন্ন হবার কথা রয়েছে, সেই আখেরি মোনাজাতও কিন্তু এই
এই যে ওনার বড় ছেলে অর্থাৎ ইলিয়াস ইউসুফ বিন সাদ কিন্তু পরিচালনা করবেন। এছাড়াও এই 10টার পরে জোহরের নামাজের পরে কিন্তু বয়ান রয়েছে। আসরের নামাজের পরে যেটি রয়েছে যে যৌতুকবিহীন যে বিয়ের আয়োজন সেটা হয়, সেটা কিন্তু আজকে অর্থাৎ এই দ্বিতীয় দিনে যৌতুকবিহীন যে বিয়ে এবং কম খরচে ইসলামিক নিয়মকানুন মেনে যে বিয়ে হবার কথা ছিল সেই বিয়ের কিন্তু আয়োজন রয়েছে। তো এই ছিল টঙ্গীর তুরাগ নদের পাড় থেকে আমার কাছে ইজতেমার সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম বিশ্ব ইজতেমা ময়দানে। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল 3টা থেকে এ বৈঠক শুরুর কথা রয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠকে বক্তব্য রাখবেন। প্রথম দিন বৈঠকে অংশ নেবে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেবে বলে জানা গেছে। অন্তর্বর্তী সরকার গঠিত 6টি সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে আলোচনার গুরুত্ব পাবে। আগামী জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতে পোস্টাল ব্যালটের পরিবর্তে অনলাইন ভোটিং ব্যবস্থা চালুর চিন্তাভাবনা চলছে। প্রযুক্তি বিশেষজ্ঞ বলছেন অনলাইনে ভোট নেওয়া সম্ভব, তবে তার আগে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর রাজনীতি বিশেষজ্ঞ বলছেন গণতান্ত্রিক চর্চা মজবুতে 1.5 কোটির বেশি প্রবাসীকে ভোটের আওতায় আনা জরুরি। বিস্তারিত কাউসারা চৌধুরীর রিপোর্টে। বিদেশে দিনরাত পরিশ্রম করে দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা। তাদের কষ্টার্জিত অর্থ বৈদেশিক মুদ্রার অন্যতম উৎস। 1.5 কোটিরও বেশি বাংলাদেশের নাগরিক দেশের বাইরে থাকেন, যারা সবাই ভোট দেওয়ার যোগ্য। এই ভোটার সংখ্যা গড় হিসেবে 37টি সংসদীয় আসনের মোট ভোটারের সমান, কিন্তু তারা ভোট দিতে পারেন না। ভোট দেওয়ার জন্য 2008 সাল থেকে পোস্টাল ব্যালট সুবিধা চালু থাকলেও তা জানেন না বেশিরভাগ প্রবাসী। না, আমরা তো জানি না, কোনো সময় শুনিও নাই। অনেক বছর ধরে আমরা বিদেশে আছি, কিন্তু আজ পর্যন্ত বিদেশে বসে কোনো ভোট দিতে পারিনি। তারা জানান পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার প্রক্রিয়া জটিল ও সময় সাপেক্ষ। মিলছে না ছাড়াও দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোট দিতে আবেদন করেন মোটে 409 জন। যদি সরকার আমাদের জন্য এরকম কোনো সুযোগ সুবিধা করে থাকে তাহলে আমরা অবশ্যই ভোট দেওয়ার জন্য ইচ্ছুক। সরকার যদি কোনো সহজ পদ্ধতি করে তাহলে আমরা ভোট দিতে ইচ্ছুক। অবশ্যই আমরা বিদেশে বসে ভোট দিতে চাই। তাই পোস্টাল ব্যালটের পরিবর্তে অনলাইন ভোটিং চালুর সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। প্রযুক্তি বিশেষজ্ঞ বলছেন সাইবার নিরাপত্তা শক্তিশালী করা ছাড়া এ পদ্ধতিতে ভোট গ্রহণ ঠিক হবে না। অনলাইনে যখন ভোটিং হচ্ছে তখন আপনার কিন্তু কোনো ভিজিবিলিটি নাই। ছোট্ট একটা কমান্ড দিয়ে 1 লক্ষকে 10-এ নিয়ে আসা সম্ভব। সফটওয়্যার যিনি পরিচালনা করছেন, যার ফুল অ্যাক্সেস আছে, ওনার ক্রেডিবিলিটি নিয়ে যদি প্রশ্ন থাকে তাহলে কিন্তু পুরো জিনিসটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। গণতন্ত্রের ভিত্তি মজবুতে প্রবাসীদেরকে ভোটের আওতায় আনার পরামর্শ রাজনৈতিক বিশেষজ্ঞের। ভোট দান থেকে তারা যদি বঞ্চিত হয় তাহলে তাদের প্রতি অন্যায় করা হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াটা আমরা দেখব সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে পরিচালিত হবে বলে আমরা মনে করি না। প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে শিগগিরই 40টি দেশে কাজ শুরু করার কথা জানিয়েছে ইসি। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। গণহত্যার অপরাধে শেখ হাসিনার বিচার করতে না পারলে ক্ষমা করবে না দেশের মানুষ। আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই মধ্যে শেখ হাসিনা ও তার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলেও দ্য ন্যাশনালকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। She fled the country. She's in India. We sent notice to India that she should be repatriated. We are trying her because we have lots of evidences, including the UN High Commissioner's report on human rights. This is a testimonial to everything they have done. They have documented. The UN has documented in this, and we have stacks of evidences that what she and her government and her immediate people, supporters have done to the country. So we already started the legal process. So we are hoping that the legal process will continue and will bring her to the justice. It has to happen, otherwise people will not forgive us. সকালের সময় আরো থাকছে। 1 কিলোর ভিতরে আপনার মানুষ
নাকে হাত দেওয়া রাখতে পারে না। আমরা বললাম বিয়ে দিতে পারি না, মাইয়ের বিয়ে দিতে পারি না। সরকার যেন অতি তাড়াতাড়ি এখান থেকে সরাই ফেলে। 14 বছর ধরে উন্মুক্ত স্থানে আবর্জনার স্তূপ, কুমিল্লা সিটির ময়লার ভাগাড় বাসিন্দাদের গলার কাঁটা চিঠি দিয়ে দায় সেরেছে পরিবেশ অধিদপ্তর। চট্টগ্রাম নগরীর সড়কগুলো যেন মরণ ফাঁদ। 20টি পয়েন্টে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তথ্য বলছে গত 8 বছরে 1000-এর বেশি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 650 মানুষ। চালকের বেপরোয়া গতির পাশাপাশি ট্রাফিক অব্যবস্থাপনাকে দুষছেন বিশেষজ্ঞরা। বলছেন ফুটপাত দখল হওয়ায় রাস্তা পারাপারে দুর্ঘটনায় পড়তে হচ্ছে পথচারীদের। শাখাল টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। চট্টগ্রাম নগরীর ব্যস্ততম জিসির মোড় সড়কের এই অব্যবস্থাপনা বলে দিচ্ছে যানবাহন এড়িয়ে রাস্তা পারাপারে কতটা অসহায় নগরবাসী। ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর না থাকায় এভাবে রাস্তা পার হতে হয় পথচারীদের। গবেষণার তথ্য মতে 2017 সাল থেকে এ পর্যন্ত 1000-এর বেশি দুর্ঘটনায় সড়কে ঝরেছে প্রায় 650 প্রাণ। নিহতদের 58%ই পথচারী, আর 17% মোটরসাইকেল আরোহী। এছাড়া 10% থ্রি হুইলার, 8% ফোর হুইলার এবং 7% বাইসাইকেল চালক। পথচারীদের পারাপারের ব্যবস্থাগুলো যেমন অপ্রতুল, পাশাপাশি হাঁটা চলার জায়গাটা অপ্রতুল এবং তাদের ভিতরে সচেতনতার অভাবটাও রয়েছে। এবং চালক এখানে যেহেতু হেভি ভেহিকেল চলে, হেভি ভেহিকেলের সাথে পথচারীদের সংঘর্ষের হারটা এখানে অনেক বেশি। দুর্ঘটনা প্রবণ এলাকা হিসেবে পাহাড়তলির সিটি গেট, পতেঙ্গার খেজুরতলা, চরপাড়া ঘাট, ইপিজেড মোড়, বারুনি ঘাট, বারিক বিল্ডিং মোড়, টাইগার পাস সহ 20টি পয়েন্টকে চিহ্নিত করা হয়েছে। থানা হিসেবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা নগরীর বাইজিৎ। শহরের 10টি ফুটওভার ব্রিজ থাকলেও ইপিজেড এলাকার 3টি এবং বাবা স্কুলের 1টি ছাড়া আর কোনো ফুটওভার ব্রিজ ব্যবহারে উদাসীন পথচারীরা। ইন্টারসেকশনগুলো এবং রোডের যে ডিজাইন, সেই ডিজাইনেও কিছু কিছু ক্ষেত্রে ত্রুটি কিন্তু আছে। তো সেগুলো আসলে ভালোভাবে ইনভেস্টিগেট করা দরকার। এই 20টা পয়েন্টের কোন পয়েন্টে কী ধরনের ত্রুটি আছে। এদিকে নগরীর সবগুলো গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়কের ফুটপাত হকারদের দখলে। আবার রাস্তার একটি অংশে অবৈধ পার্কিংয়ের পাশাপাশি বেচাকেনায় ব্যস্ত ভ্যান গাড়ির পণ্য বিক্রেতারা। এমন বাস্তবতায় পথচারীকে বাধ্য হয়ে চলতে হয় মূল রাস্তায়। এতেও ঘটছে সড়ক দুর্ঘটনা। তবে ফুটপাত দখল কিংবা ত্রুটিপূর্ণ সড়ক ব্যবস্থার একক দায় নিতে রাজি নয় স্থানীয় প্রশাসন। ফুটপাতের উপরে যে দখল বেদখলের বিষয়টি, এটা আসলে ট্রাফিক পুলিশ কিংবা পুলিশের উপর ওইভাবে বর্তায় না। এটার জন্য এটাকে অমুক্ত করার জন্য, এটাকে পরিষ্কার করার জন্য কর্পোরেশনের একটা ভূমিকা আছে এবং কর্পোরেশন যখনই এটা উচ্ছেদ করার ক্ষেত্রে পুলিশের সহায়তা চায়, আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সবসময় এটা সহযোগিতা দিয়ে থাকি। 60 বর্গ মাইলের এই নগরীতে ছোট বড় সড়ক রয়েছে 800 কিলোমিটারের বেশি। চালকের বেপরোয়া গতির পাশাপাশি ফুটপাত ছেড়ে পথচারীদের রাস্তায় নেমে আসার কারণে দুর্ঘটনায় প্রাণহানি যেমন বাড়ছে, ঠিক তেমনি এই দুর্ঘটনার দায় এড়াতে পারে না সরকারি সংস্থাগুলো। কারণ এই বন্দর নগরীর পুরো ট্রাফিক ম্যানেজমেন্টেই ত্রুটিপূর্ণ, এমনটি বলছেন বিশেষজ্ঞরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রতিষ্ঠান বন্ধের প্রবণতা বাড়ছে। গত আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত 6 মাসে বন্ধের জন্য আবেদন করেছে 152টি প্রতিষ্ঠান। এর মধ্যে 112টির নিবন্ধন বাতিল করেছে আরজিএসসি। উদ্যোক্তারা বলছেন, সুদের হার বৃদ্ধি, জ্বালানি সংকট সহ রাজনৈতিক স্থিতিশীলতা না আসায় ব্যবসা বন্ধ করতে বাধ্য হচ্ছেন অনেকে। এদিকে কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব ঠেকাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের কারণ খতিয়ে দেখার তাগিদ অর্থনীতিবিদদের। উচ্চ সুদের হার, ঋণ প্রবাহে ধীরগতি, ডলার সংকটে কাঁচামালের ঘাটতিতে উৎপাদন ব্যয় বৃদ্ধি সহ নানামুখী প্রভাব মোকাবেলা করছে ব্যবসা উদ্যোগগুলো। পাশাপাশি আগের সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে অনিয়ম দুর্নীতি করায় রাজনৈতিক পট পরিবর্তনের পর সীমিত হয়ে আসছে অনেকের ব্যবসার সুযোগ। কোম্পানি নিবন্ধনদাতা সরকারি সংস্থা আরজিএসসি সূত্র বলছে, গেল বছরের আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি এই 6 মাসে কোম্পানি বন্ধ করতে চেয়ে আবেদন জমা পড়েছে 152টি। এর প্রেক্ষিতে 112টি কোম্পানির নিবন্ধন বাতিল করা হয়েছে। আর গেল বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত 6 মাসে বন্ধ হয়েছে 126টি প্রতিষ্ঠান।
এই পার্টিকুলার স্ট্যাটিস্টিক্স থেকে আসলে ব্যবসায়ীরা বলছেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে গিয়ে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ানোয় তারা বিপাকে আছেন। এছাড়াও জ্বালানি সংকট ও পুরোপুরি রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে না আসায় কোম্পানি বন্ধের প্রবণতা বাড়তে পারে। ব্যবসা বন্ধ না হলে কোম্পানি ওয়াইন্ড আপ করা হয় না, কিন্তু ব্যবসা বন্ধ হলেই যে কোম্পানি ওয়াইন্ডিং আপ হবে তাও কিন্তু না। ফলে দেখা যাচ্ছে যে আমাদের একদিকে যেমন ইকোনমি যে ধরনের চাপ ফেস করছে, বিশেষ করে ম্যাক্রো ইকোনমিক যেই প্রেশারগুলো আছে আমাদেরকে, বিশেষ করে ইন্টারেস্ট রেট এবং ক্রেডিট কন্ট্রাকশন, এই দুটো জিনিস কিন্তু আমাদেরকে মারাত্মকভাবে এফেক্ট করছে। কোম্পানি বন্ধ হলে কর্মসংস্থান কমবে, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে অর্থনীতি। এমন বাস্তবতায় কোম্পানি বন্ধের কারণ খতিয়ে দেখার পরামর্শ অর্থনীতিবিদদের। এটা আমাদের উন্নয়নের গতিধারা বিপরীতমুখী কার্যক্রম একটা, এটা আমাদের স্বাভাবিক এবং আগামী ভবিষ্যতের যে উন্নয়নের গতিধারা সেটাকে ব্যাহত করতে পারে। কী কারণে এত বেশি সংখ্যক কোম্পানি বা প্রতিষ্ঠান তাদের কার্যক্রম বন্ধ করছেন, এর সহযোগিতা বা প্রদান করে এই বন্ধ হওয়ার কার্যক্রমটাকে বন্ধ হতে। আরজেএসসির তথ্য মতে জানুয়ারি পর্যন্ত নিবন্ধিত কোম্পানির সংখ্যা 2,99,413টি। এর মধ্যে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের সংখ্যাই 2,16,965টি। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লা সিটি কর্পোরেশনের ময়লার ভাগাড় এখন এলাকাবাসীর গলার কাটা। 14 বছর ধরে উন্মুক্ত স্থানে আবর্জনা ফেলায় অতিষ্ঠ স্থানীয়রা। দুর্গন্ধের পাশাপাশি ছড়াচ্ছে নানা রোগ জীবাণু। এ নিয়ে শুধু সিটি কর্পোরেশন বরাবর চিঠি দিয়ে দায় সেরেছে পরিবেশ অধিদপ্তর। তবে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন পরিকল্পনা নেয়ার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। বাহার রায়হানের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কুমিল্লার বিবির বাজার সড়কের ঝাঁকুনিপাড়া এলাকা, পাশেই সিটি কর্পোরেশনের ময়লার ভাগাড়। প্রতিদিন নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে শ্রমিকরা ময়লাবাহী ট্রাকে করে এখানে ফেলেন আবর্জনা। তবে 14 বছর ধরে উন্মুক্ত স্থানে আবর্জনা ফেলায় অতিষ্ঠ স্থানীয়রা। দুর্গন্ধের পাশাপাশি ছড়াচ্ছে নানা রোগ জীবাণু। এমনকি পরিবেশ দূষণের প্রভাব পড়েছে এলাকাবাসীর সামাজিক জীবনেও। 1 কিলোর ভিতরে আপনার মানুষ নাকে হাত দেওয়া রাখতে পারে না, আর মানুষের রোগ বালাই ভালো হইতেছে না। আরে গদ্দুরে কোনো থাউন জানা গন্ধ লাগে, মাসি মশার অভাব নাই। আমরা ফুল আমার বিয়ে দিতে পারি না, মাইয়ের বিয়ে দিতে পারি না। সরকার যেন অতি তাড়াতাড়ি এখান থেকে সরাই ফেলে, এখান থেকে নিয়ে আমরা অনেক সমস্যার ভিতরে আছি। এ নিয়ে শুধু সিটি কর্পোরেশন বরাবর চিঠি দিয়েই দায় সেরেছে পরিবেশ অধিদপ্তর। সিটি কর্পোরেশন আমাদের বলেছে এখানের মধ্যে একটা প্রকল্প নিচ্ছে, তারা প্রকল্প বাস্তবায়ন হলে এই সমস্যার সমাধান হবে বলে তারা আমাদেরকে অবহিত করে। পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ নিরসনে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন পরিকল্পনা নেওয়ার কথা জানায় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। জাইকা এবং 10 টাউন প্রজেক্টের কাজটা হলেই ইনশাআল্লাহ এখানে এই দুর্গন্ধ থাকবে না, আশা করি সব সমস্যার সমাধান হবে। কুমিল্লা সিটি কর্পোরেশনের 18টি ওয়ার্ডের বর্জ্য ফেলা হয় ঝাঁকুনিপাড়া ভাগাড়ে। সময় সংবাদ, কুমিল্লা। ফেনীর দাগনভূঞা উপজেলায় প্রায় 3 লাখ মানুষের বসবাস, অথচ প্রায় 1 যুগ আগে ভূমি অধিগ্রহণ হলেও এখনও নির্মাণ হয়নি ফায়ার স্টেশন। এ অবস্থায় ছোট বড় যে কোনো অগ্নিকাণ্ডে জানমালের নিরাপত্তার ঝুঁকি নিয়ে বাড়ছে উদ্বেগ। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। ফেনী শহর থেকে 25 কিলোমিটার দূরত্বে দাগনভূঞা উপজেলায় 50,000-এরও বেশি পরিবারের জনসংখ্যা প্রায় 3 লাখ। এই বিশাল জনগোষ্ঠীর জানমালের নিরাপত্তায় নেই ফায়ার সার্ভিস স্টেশন। 2010-11 অর্থ বছরে এখানে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। 2014 সালে ফেনী নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে দাগনভূঞায় 22,21,005 টাকায় 33% জায়গা অধিগ্রহণ করা হয়। 2022 সালে আগের প্রকল্পের আওতায় দাগনভূঞা স্টেশনটির লোকবল নিয়োগ দেওয়া হয় 13 জন, কিন্তু সেখানে স্টেশন না থাকায় নিয়োগপ্রাপ্তরা কাজ করছেন ফেনীর এই ফায়ার সার্ভিস স্টেশন সহ বিভিন্ন স্টেশনে। এই জনপদে কোথাও অগ্নিকাণ্ড হলে ফেনী শহর থেকে আসতে হয় ফায়ার সার্ভিসকে। দূরত্ব বেশি হওয়ায় এবং দেরিতে পৌঁছানোর কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায় কয়েক গুণ। এতে সর্বশান্ত হচ্ছেন ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীরা। আগুন লাগার পরে আমরা সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দিয়েছি, থানা প্রশাসনে খবর দিয়েছি, কিন্তু ফায়ার সার্ভিস আসতে এত সময় নিয়েছে যে ততক্ষণে আমার দোকানের সকল মালামাল, ইলেকট্রনিক্স মালামাল পুড়ে ছাই। দেখা যাচ্ছে 1-2 ঘন্টা পরে ফায়ার স্টেশন আমাদেরকে সার্ভিস দিতে আসে, এর ফাঁকে আগুন লাগি সব ছাই হয়ে যায়। দাগনভূঞাতে একটা ফায়ার স্টেশন স্থাপন করে
দাগনভূঞাবাসী জানমাল যেন নিরাপত্তা যেন এখানে করা হয়। নতুন প্রকল্প অনুমোদনের অপেক্ষার কথা জানান ফায়ার সার্ভিসের জেলা কর্মকর্তা। 33% একটা জায়গা আমরা অধিগ্রহণ করা হয়েছে। পরবর্তীতে এটাকে আবার 1 একর করার জন্য আবার নতুন ডিপিপিতে এটা একটা নতুন প্রকল্পে এটা স্থান পেয়েছে এবং এটা চূড়ান্ত অনুমোদনের জন্য একনেকের থেকে অনুমোদন পাওয়ার জন্য চূড়ান্ত পর্যায়ে আছে। ফেনী ফায়ার সার্ভিসের তথ্য মতে দাগনভূঞায় গত বছরে 19টি অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় 30 লাখ টাকা। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া চৌপল্লী সড়কের বেহাল দশা। কোথাও উঠে গেছে কার্পেটিং, কোথাও সৃষ্টি হয়েছে খানাখন্দ। শুষ্ক মৌসুমে ধুলা ও বর্ষায় জলাবদ্ধতায় ভোগান্তি আরও বাড়ে। তবে শিগগিরই সড়ক সংস্কারের কথা জানায় এলজিইডি। মাজহারুল আনোয়ার টিপুর রিপোর্ট। কোথাও উঠে গেছে কার্পেটিং, কোথাও বের হয়ে গেছে ইটের খোয়া। খানাখন্দ ভরা সড়কে হেলে দুলে চলছে যানবাহন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল দশা লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া চৌপল্লী 3 কিলোমিটার সড়কের। শুষ্ক মৌসুমে সড়কটিতে গাড়ি চললে ধুলায় ঢেকে যায় আশপাশ, আর বর্ষায় তৈরি হয় কাদা জলাবদ্ধতা। পাশাপাশি প্রায় ছোট বড় দুর্ঘটনায় আহত হচ্ছেন মানুষ। রাস্তার কন্ডিশনের কারণে শরীর বিষ ব্যথা, ডেলিভারি একটা রোগী যাইতে এই রাস্তা দিয়ে তো মারা যাবে। অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছে রোডের কাছ থেকে। রোডের অবস্থা দেখেন কি অবস্থা, মানে আমরা না মরি বাঁচিয়েছি। ভাঙ্গিচুরি গাড়ির কিছু থাকে না, মানুষ আহত হয়। জায়গা হয়েছে 3 কিলো, যাইতে লাগে 2 ঘন্টা সময়। গাড়ির প্রত্যেকটা দৌড়া জয়েন্টে লড়ে। আবেদন যে যেন আমাদের সড়কটির কাজ, সংস্কার কাজ এবং প্রশস্তকরণের কাজ শেষ করে আমাদের দুর্ভোগটা যেন দূর করা হয়। তবে শিগগিরই সড়কটির সংস্কারের কথা জানায় এলজিইডি। এই সড়কে ইতিমধ্যে আমাদের আরসিবি প্রকল্প থেকে টেন্ডার হয়ে গেছে, ঠিকাদার নিযুক্ত হয়েছে। এটা কন্ট্রাক্ট ভ্যালু 5.5 কোটি টাকা প্রায়। আমরা লেআউট দিয়ে দিয়েছি, সহসায় কাজ আরম্ভ হয়ে যাবে। এলজিইডির তথ্য মতে নতুন প্রকল্পে সড়কটির প্রশস্ততা 12 থেকে 16 মিটারে সম্প্রসারিত করা হয়। মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিবর্তন হতে যাচ্ছে শেখ পরিবারের সদস্যদের নামে থাকা 3 হলসহ 5টি স্থাপনার নাম। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই উদ্যোগ নিচ্ছে। নাম পরিবর্তন সংক্রান্ত একটি কমিটিও গঠন করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন তারিফ রহমান। জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 3টি হল রয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়টি শেখ কামাল জিমনেশিয়াম, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ডে কেয়ার সেন্টার, বঙ্গবন্ধু উদ্যান, ডক্টর আবু ইউসুফ ভবন ও জয় বাংলা ভাস্কর্যের নাম পরিবর্তন ও দাবি তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। যাদের রাষ্ট্র ও বিনির্মাণে কোনো অবদান নেই, গণহত্যার দায় নিয়ে ঘুরছে এমন মানুষের নামে আমরা চাই না বিশ্ববিদ্যালয় স্থাপনাগুলোর নামকরণ নাম থাক। আনঅফিশিয়াল বেশ কয়েকবার বলছি, আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি। আমরা প্রথম হচ্ছে 2টা হল, যে হলে কোনো আবাসন হয়নি, এদের জন্য আলাদা দিছি। আবার শেখ হাসিনা হল এবং হচ্ছে ফজিলাতুন্নেসা মুজিব হলের জন্য আলাদা আলাদা অ্যাপ্লিকেশন দিয়েছি। আবার সম্মিলিত সবগুলো নিয়েও হচ্ছে আমরা বেশ কয়েকবার হচ্ছে কি অফিসিয়াল এবং আনঅফিসিয়াল বেশ কয়েকবার আবেদন করছি। শেখ পরিবারের সদস্যদের নামে থাকা 3টি হল সহ 5টি স্থাপনার নাম পরিবর্তন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম কিবরিয়াকে আহ্বায়ক ও ছাত্র উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেনকে সদস্য সচিব করে একটি কমিটিও গঠন করা হয়েছে। সিন্ডিকেট মিটিংয়ে এই কমিটির প্রস্তাবিত নাম পাশ করানোর পর পরিবর্তন করা হবে এ সকল স্থাপনার নাম। শিক্ষার্থীদের দীর্ঘদিনের কিন্তু দাবি আছে, জুলাই বিপ্লবের পরে তারা লিখিত দাবি দিয়েছে, তো সেগুলো সব বিবেচনা করে নামগুলো যেন একটু সুবিবেচনা করে পরিবর্তন করা হয়, সেজন্য আমাদের একটা কমিটি গঠন করা হয়। মিটিং করে তারা একটা প্রস্তাবনা রেডি করছে। তারা প্রস্তাবনা দেওয়ার পরে আমরা সেটি বিবেচনা নিয়ে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট থেকে আমরা সেটাকে কিন্তু পরিবর্তন করব। এদিকে শিক্ষার্থীরা কিছু নাম প্রস্তাব করেন। মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শহীদ হৃদয়চন্দ্র তরুয়া হল, শেখ হাসিনা হলের নাম ফেলানি হল, নতুন কলা ভবনের নাম শহীদ ফরাদ হোসেন ভবন ও শেখ কামাল জিমনেশিয়ামের নাম পরিবর্তন করে চবি জিমনেশিয়াম নামকরণের প্রস্তাব দেন শিক্ষার্থীরা। তারিফ রহমান, সময় সংবাদ, চট্টগ্রাম। লবণ উৎপাদন যতই বাড়ছে ততই কমছে দাম। মৌসুমের শুরুতে প্রতিমন লবণ 260 থেকে 280 টাকা বিক্রি হলে তা এখন নেমে এসেছে 200 টাকায়। এতে প্রতি মনের বিপরীতে চাষিদের লোকসান হচ্ছে 150 থেকে 170 টাকা। এই অবস্থায় ন্যায্য মূল্য না পেয়ে দিশেহারা তারা। তবে লবণের দাম কমে যাওয়ার বিষয়টি মনিটরিং করা হচ্ছে জানিয়েছে বিসিক। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল।
কক্সবাজার সমুদ্র উপকূলের ঘোনারপাড়া এলাকার চাষি জকির মিয়া এবার 10 কানি জমিতে লবণ চাষ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদনও ভালো হচ্ছে, কিন্তু প্রতি মাসে মাঠ পর্যায়ে লবণের দাম কমে যাওয়ায় চরম হতাশ তিনি। তাল আলোক করলে আমার লবণের দাম কম দেব বেশি থাকিলেও কি না আবার তো গরিব গন্ডা মানুষ আমফারা মানুষ আবার নচিনি তা আবার বেশি গুণাবি গই হলে তা সার মতো আবার লবণের দাম কমে যাবে গই। একই অবস্থা হায়দারপাড়া লবণ চাষিদের। তারা বলছেন প্রতিমন লবণ উৎপাদনের বিপরীতে খরচ হয় 350 টাকার বেশি, কিন্তু দফায় দফায় লবণের দাম কমে যাওয়ার কারণে দুশ্চিন্তায় চাষিরা। মৌসুমের শুরুতে প্রতিমন লবণ 280 থেকে 260 টাকায় বিক্রি হলেও তা এখন নেমে এসেছে 200 টাকায়। সিন্ডিকেট করেই দাম কমিয়ে দেওয়া হচ্ছে অভিযোগ তাদের। দ্বিতীয় মাস তাইর ভাই দিয়ে 80 মন দাম পাইতে 220 টাকা ঘুরিয়ে 30 টাকা 20 টাকা। এখন তৃতীয় মাসের মাঝে লবণ উঠে হালকা সিজনও ভালো হয়ে লবণ দাম একদম কম। আমরা লবণ উৎপাদন করতে পারি আর লবণ বিক্রি করতে পারি না, দাম অবস্থা খারাপ। এদিকে কক্সবাজারের কোথাও লবণ মজুদ কিংবা সংরক্ষণের গুদাম নেই। মাঠ পর্যায়ে লবণের ন্যায্য মূল্য না পেয়ে অনেক চাষি উৎপাদিত লবণ মাঠে গর্ত কুড়ে সংরক্ষণ করছেন। অনেকেই সংরক্ষণের সুযোগ না পেয়ে কম দামে বিক্রিতে বাধ্য হচ্ছেন। আর লবণের দাম ফেরত দেওয়া 5 টাকা, আর লবণ বিক্রি করে দোকানে 40 টাকা। এভাবে যদি লবণের দামটা যদি কমে যায় আমরা লবণ চাষিরা কিভাবে লবণ চাষ করব? চলতি মৌসুমে লবণ উৎপাদন 3.5 মাস পেরিয়েছে, বাকি রয়েছে আর মাত্র 2.5 মাস। কিন্তু 26,10,000 মেট্রিক টন লক্ষ্যমাত্রার বিপরীতে মাত্র উৎপাদন হয়েছে 3 লাখ মেট্রিক টন। এখনও কত একর জমিতে লবণ চাষ হচ্ছে তা নির্ধারণ করতে পারেনি বেসিক। তবে কর্মকর্তার দাবি লবণের দাম কমে যাওয়ার বিষয়টি মনিটরিং করা হচ্ছে। সরকার এখন নিবিড়ভাবে মনিটরিং করছে এবং মিলারদেরকে আমরা উৎসাহিত করছি যে আমাদের চাষিদের কাছ থেকে যেন লবণটা নেয়। অন্য কোনোভাবে লবণ আসার তো এখন আমদানির কোনো সুযোগ তো নাই। আর মিলাররা লবণগুলো কার কাছ থেকে কিনছে, কোন এলাকা থেকে কিনছে, সেগুলো আমরা মনিটরিং করছি। গত মৌসুমে উপকূলে 68,505 একর জমিতে লবণ উৎপাদিত হয়েছিল 25,28,000 মেট্রিক টন, যা বাণিজ্যিকভাবে লবণ উৎপাদন শুরুর 63 বছরে সর্বোচ্চ উৎপাদন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এক সময়ে জলাবদ্ধতা আর এক সময় খরা, দুই মিলে এবছর নির্ধারিত সময়ে বীজতলা তৈরি করতে না পারায় চাঁদপুরে পিছিয়ে যায় বোরো আবাদ। বর্তমানে সংকট কেটে যাওয়ায় ধান চাষে ব্যস্ত কৃষক, তারপরও উৎপাদন ও ন্যায্য মূল্য নিয়ে দুশ্চিন্তায় তারা। নাইমুল ইসলাম নীরবের ছবিতে ফারুক আহমদের রিপোর্ট। গত বছরের বন্যা ও বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয় চাঁদপুর সেচ প্রকল্পে। আবার খাল বন্ধ থাকায় পানি প্রবাহ বন্ধ হয়ে যায় বেশ কিছু এলাকায়। এসব কারণে নির্ধারিত সময়ে বীজতলা তৈরি করতে না পারায় পিছিয়ে যায় বোরো আবাদ। তবে জলাবদ্ধতা কমে যাওয়ায় ও সেচ খালে পানি আসায় ধান চাষে ব্যস্ত কৃষক। বর্তমানে বীজতলা থেকে চারা উঠিয়ে রোপণ করা হচ্ছে খেতে। তারপরও দুশ্চিন্তায় কৃষক। তারা বলছেন দেরিতে আবাদ শুরু করায় একদিকে উৎপাদন কমার শঙ্কা রয়েছে, অন্যদিকে বেড়েছে কৃষি উপকরণের দামও। পানি প্রত্যেক দেরিতে দিছে এই জন্য আরো 1 মাস আগে আমরা রোয়া রুইতে দিলাম। কি করবো, মোটা ধান লাগাইতেছি, আলুর দাম বেশি, পানির দাম বেশি, বীজের দাম বেশি। নদীর পানি দেরি আছে, দেরি আয় না মনে করেন ডালা রুইতে আছি, এখন রোয়া মনে করেন শেষ না। এখন তো ধান বসে যেত, আরো 8-10 দিন আগে যদি পানিটা পাইতাম। কৃষি বিভাগ বলছে মধ্য ফেব্রুয়ারির মধ্যে চারা রোপণ করতে পারলে মিলতে পারে আশানুরূপ ফলন। আমাদের যে লক্ষ্যমাত্রা বোরো আবাদের লক্ষ্যমাত্রার প্রায় 98% জমিতে ইতিমধ্যে বোরো আবাদ সম্পন্ন হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে খনন কাজ শেষ করায় আগামীতে সেচ সংকট হবে না। আর জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানায় জেলা প্রশাসন। আগামী অর্থবছরেও যে সমস্ত খালে ইরিগেশনের সমস্যা আছে এবং খালসমূহ ভরাট হয়ে গেছে, ক্রমান্বয়ে আমরা এই খালসমূহ খনন করব। আশা করি যে আমরা এখন যে ধরনের কর্মপদ্ধতি নিয়ে আমরা আগাচ্ছি, হয়তো আগামী 2 বছর বা 3 বছর পরে এটা সুফল পাবে। কৃষি বিভাগের তথ্য মতে চাঁদপুর সেচ প্রকল্পে এবছর 20,000 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। পার্বত্য জেলার রাঙামাটিতে দিন দিন বাড়ছে তুলার চাষ। উপযোগী আবহাওয়ায় ভালো ফলন ও দাম ভালো পাওয়ায় তুলা চাষের আগ্রহ বেড়েছে চাষিদের।
তামাক চাষ কমিয়ে অর্থকরী তুলার উৎপাদন বাড়াতে প্রকল্প সম্প্রসারণের কথা জানিয়েছে তুলা উন্নয়ন বোর্ড। হেফাজত সবুজের পাঠানো তথ্য ও রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। পাহাড়ের বুকে চাষ হচ্ছে তুলা, মৌসুম শেষে পরিপক্ক ফলন সংগ্রহ করছেন কৃষক। একসময় দেশের পার্বত্য অঞ্চলে তুলা চাষ হতো, এজন্য নাম ছিল কার্পাস মহল। সময়ের পরিবর্তনে তুলার পরিবর্তে বাড়ছে তামাক চাষ। সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড তুলা চাষ সম্প্রসারণের জন্য প্রকল্প নিয়েছে। উপযোগী আবহাওয়া, ভালো ফলন ও ভালো দাম পাওয়ায় তুলা চাষে আগ্রহ বেড়েছে চাষিদের। রাঙামাটির কৃষক এখন ব্যস্ত হোয়াইট গোল্ড এক জাতের তুলা সংগ্রহ করে বাজারজাত করাই। 8 মনের মতো তুলা পাইছি, আর বাগবাগি তুলা আছে, ওই তুলা তুললে সম্ভবত 3 মনের মতো পেতে পারি। আবার ট্রেনিং নেওয়ার পর আমরা তুলা চাষ করেছি, তারপর দামটাও বলে দিছে, এবার নাকি ন্যায্য মূল্য দাম দেবে। আমি খুশি হয়েছি, দাম দেওয়ার পর আগামীতেও করবো, এটাই আমার প্রত্যাশা। আগে 95 টাকা করে নিয়ে যায়, সামনে আরো দাম বাড়লে ভালো হবে, আমাদের লাভজনক হবে। যদি আমিও সহযোগিতা পাই তুলা চাষ করব। তামাক চাষ কমিয়ে অর্থকরী তুলার উৎপাদন বাড়াতে প্রকল্প সম্প্রসারণের কথা জানায় তুলা উন্নয়ন বোর্ড। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীনে যে প্রকল্প চলমান, সেখানে আমাদের এই তুলা উন্নয়ন বোর্ড সকল ধরনের কারিগরি সহায়তা দিয়ে থাকে। প্রকল্পের মাধ্যমে চাষিদেরকে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছে। কার্পাস মহলের ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এই প্রকল্পটি 3 জেলায় বাস্তবায়ন করে যাচ্ছে। তুলা উন্নয়ন বোর্ডের তথ্য মতে প্রকল্পের অধীনে রাঙামাটিতে 400 হেক্টর জমিতে 5000 কৃষক তুলা চাষ করছেন। বিঘা প্রতি উৎপাদন হচ্ছে 15 থেকে 20 মন। চলতি মৌসুমে এখন পর্যন্ত উৎপাদন হয়েছে 46 মেট্রিক টন। সময় সংবাদ, রাঙামাটি। দেখছেন সকালের সময়। আগামী 5 দিনের মধ্যে ট্রাম্পকে সাময়িকভাবে ইউএসএআইডি তহবিল স্থগিতাদেশ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন ফেডারেল আদালত। আদালত বলেছেন, এই সিদ্ধান্তের কারণে যে আর্থিক বিপর্যয় সৃষ্টি হয়েছে তা অবিলম্বে সমাধান করতে হবে। এদিকে ব্রিক্স দেশগুলো ডলারের বিরুদ্ধে একক মুদ্রা চালুর চেষ্টা করলে দেশগুলোর সব পণ্য আমদানির ওপর শতভাগ শুল্ক আরোপ করা হবে বলে সতর্ক করেছে ট্রাম্প। গেল 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশের মাধ্যমে 90 দিনের জন্য মার্কিন বৈদেশিক উন্নয়ন সহায়তা স্থগিত করেন। এই সিদ্ধান্তের কারণে বিশ্বব্যাপী মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রমে তীব্র প্রভাব পড়ে, কারণ ইউএসএইডের মাধ্যমে পরিচালিত অনেক প্রকল্পের অর্থায়ন বন্ধ হয়ে যায়। মার্কিন ফেডারেল আদালত ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে সাময়িকভাবে ইউএসএআইডির তহবিলের স্থগিতাদেশ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবারের রায়ে বিচারক বলেন, হঠাৎ অর্থায়ন বন্ধের কারণে সহায়তা সংস্থাগুলো এবং সরবরাহকারীরা আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছে। ট্রাম্প ও তার সহযোগী ইলন মাস্ক যুক্তি দেন, বিদেশি সহায়তা মার্কিন নীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তবে আদালত জানান, কংগ্রেস অনুমোদিত তহবিল স্থগিতের পেছনে প্রশাসন কোনো যৌক্তিক কারণ দেখাতে পারেনি। আদালত প্রশাসনকে সব অংশীদারকে তহবিল পুনরায় চালুর বিষয়ে অবহিত করতে এবং 5 দিনের মধ্যে অগ্রগতির প্রমাণ দিতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ইউএসএআইডির কর্মসূচি পর্যালোচনার নামে অনির্দিষ্টকালের জন্য স্থগিতাদেশ জারি না করতে সতর্ক করা হয়েছে। এই বিষয়ে ট্রাম্প প্রশাসনের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। এদিকে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত ব্রিক্স যদি ডলারের সঙ্গে খেলা করে তবে তারা চরম শাস্তি পাবে বলে হুঁশিয়ার করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই জোট যদি নিজস্ব মুদ্রা নির্ধারণের সিদ্ধান্ত নেয় তবে দেশগুলোর সব আমদানি পণ্যের উপর শতভাগ শুল্ক আরোপ করা হবে বলে জানান তিনি। এ নিয়ে তিনি আন্তর্জাতিক বাজারে ট্রেড সংক্রান্ত সতর্কবার্তা দিয়েছেন। এর মধ্যে প্রতিবেদনে গালফ অফ আমেরিকার পরিবর্তে গালফ অফ মেক্সিকো ব্যবহার করায় বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে ওভাল অফিস এবং এয়ারফোর্স ওয়ানে প্রবেশের নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ নেওয়ার পরিকল্পনা করছে এপি। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। যত দ্রুত সম্ভব ইউক্রেনে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার তাগিদ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের। শুক্রবার জার্মানিতে শুরু হওয়া মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের প্রথম দিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনায় এই আশ্বাস দেন তিনি। তবে যুক্তরাষ্ট্র ইইউ ছাড়া রাশিয়ার সঙ্গে আলোচনায় বসবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া।
জার্মানির বায়ার্ন অঙ্গরাজ্যের রাজধানী মিউনিখে ৬১তম নিরাপত্তা সম্মেলনের প্রথম দিনে আলোচ্য বিষয় ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ। সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হয়ে প্রতিনিধিত্ব করছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। সাইডলাইন বৈঠকে দেখা করেন এ দুই নেতা। বৈঠকে ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র চায় ইউক্রেনে দ্রুত শান্তি ফিরে আসুক এবং তা যেন স্বল্প সময়ের জন্য না হয়। ভ্যান্সের এমন প্রস্তাব ইতিবাচক হিসেবে দেখছেন ইউক্রেন প্রেসিডেন্ট। তিনি যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ইউক্রেনে যুদ্ধের অবসান ঘটাতে আরও সংলাপের আহ্বান জানিয়েছেন। তবে যুদ্ধ বন্ধ ও শান্তি আলোচনা শুরু করতে চাইলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রথমেই যুক্তরাষ্ট্র, তারপর ইউর সঙ্গে আলোচনার টেবিলে বসতে হবে বলে জানান জেলেনস্কি। জার্মানির মিউনিখের নিরাপত্তা সম্মেলনের মূল পর্বের প্রথম দিনে প্রথম বক্তা হিসেবে শুরুতেই যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জার্মানি সহ গোটা ইউরোপের গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ইউরোপের জন্য সবচেয়ে বড় হুমকি কোনো বাহ্যিক শক্তি নয়, বরং ভেতরের অস্থিতিশীলতা বলে মন্তব্য করেন তিনি। বলেন, এ কারণেই মত প্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্র চর্চার সংকুচন, সাধারণ মানুষের চাওয়াকে অগ্রাহ্য করা এবং সাশ্রয়ী মূল্যে জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে। ভ্যান্সের এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্মেলনে জার্মানির চরম রক্ষণশীল ডান কিংবা বামপন্থী কোনো রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ না জানানোয় সমালোচনাও করেন জেডি ভ্যান্স। তবে জার্মানি সহ ইউর অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে ভ্যান্সের আগ্রহ ও বক্তব্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিভঙ্গির প্রকাশ বলে মনে করছেন বিশ্লেষকরা। মার্কিন ভাইস প্রেসিডেন্টের ইউরোপ নিয়ে এমন বক্তব্যের তীব্র বিরোধিতা করেন জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস। কনফারেন্সে দেয়া বক্তব্যে পিস্টোরিয়াস বলেন, ইউরোপের গণতান্ত্রিক পরিস্থিতিকে স্বৈরাচারী শাসনের সঙ্গে তুলনা করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এছাড়া জার্মানির প্রেসিডেন্ট স্টাইনমায়ার বলেছেন, ইউরোপকে যুক্তরাষ্ট্র প্রশাসনের নিয়মের প্রতি উদাসীনতার সঙ্গে মোকাবিলা করতে হবে। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। দেখছেন সকালের সময়। 53% বাড়ানো হলো চ্যাম্পিয়ন্স ট্রফির মোট প্রাইজ মানি। এবার পুরস্কার হিসেবে দেয়া হবে প্রায় 83 কোটি 37 লাখ টাকা, যার মধ্যে শিরোপাজয়ী দলের অ্যাকাউন্টে জমা হবে 27 কোটির বেশি, আর রানার্স আপ দল পাবে 13.5 কোটি টাকারও বেশি। আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। সবাই এটাই বিশ্বাস করে যে আমাদের ওই অ্যাবিলিটিটা আছে। মেগা ইভেন্টের শিরোপা জয়ের আশা এখনো পূরণ হয়নি বাংলাদেশ ক্রিকেট দলের। তবে প্রতি আসরের আগে ক্রিকেটাররা স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান। প্রস্তুতি, ফর্ম, স্কোয়াড সবকিছু মিলিয়ে খুব একটা আশাবাদী হওয়ার উপায় নেই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। তবে শেষ পর্যন্ত অবিশ্বাস্য কিছু করে যদি শিরোপা জিতেই যায় বাংলাদেশ, তাহলে আর্থিকভাবে বিরাট লাভবান হবেন শান্তরা। চ্যাম্পিয়ন্স ট্রফির টোটাল প্রাইজ মানি 53% বাড়িয়েছে আইসিসি। সবশেষ 2017 সালে মাঠে গড়িয়েছিল এলিট এই ইভেন্ট। সেবার চ্যাম্পিয়ন দল পাকিস্তান পেয়েছিল $2.2 মিলিয়ন, বাংলাদেশি টাকায় যার পরিমাণ 26.5 কোটির বেশি। আর রানার্স আপ ভারতের ক্ষেত্রে পরিমাণ 13.25 কোটি টাকার কিছু বেশি। আইসিসি ইভেন্টে একবারই সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। ওই চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের অ্যাকাউন্টে জমা হয়েছিল $4.5 লাখ বা প্রায় 5.5 কোটি টাকা। সেমিতে বিদায় নেওয়া আরেক দল ইংল্যান্ডও পেয়েছিল সমপরিমাণ অর্থ। 17 আসরে টোটাল প্রাইজ মানি ছিল $4.5 মিলিয়ন। বর্তমানে ডলার রেটের হিসেবে যার পরিমাণ প্রায় 54.5 কোটি টাকা। এবার সেটা উল্লেখযোগ্য পরিমাণে বাড়িয়েছে আইসিসি। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ইভেন্টের মোট প্রাইজ মানি হবে $6.9 মিলিয়ন বা প্রায় 83.5 কোটি টাকা। মোট প্রাইজ মানি বাড়লেও চ্যাম্পিয়ন ও রানার্স আপের ক্ষেত্রে খুব বেশি ইনক্রিমেন্ট হয়নি। এবারের আসরে চ্যাম্পিয়ন দলের অ্যাকাউন্টে জমা পড়বে $2.24 মিলিয়ন বা প্রায় 27 কোটি টাকা। রানার্স আপ টিম পাবে 13.5 কোটি টাকার বেশি। বাকি দুই সেমিফাইনালিস্ট পাবে প্রায় 8 কোটি করে। পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে থাকা দু দলই পাবে প্রায় 4.25 কোটি, আর শেষ দুই দলের কোষাগারে যোগ হবে প্রায় 2.25 কোটি টাকা করে। এর পাশাপাশি পার্টিসিপেশন মানিও রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করা প্রতিটি দল পাচ্ছে 1.5 কোটি টাকা। মাকসুম আলম খান, সময় সংবাদ। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। মহিমান্বিত ভাগ্য রজনীতে আল্লাহর নৈকট্য লাভের আশায় মুসল্লিদের ইবাদত, পবিত্র শবে বরাতে মসজিদে মসজিদে জিকির আজকার, পরিশুদ্ধ জীবন ও পাপ মোচনের প্রার্থনা।
এবং সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা শুরু আজ প্রথম দিনই ডাক পেল বিএনপি পর্যায়ক্রমে বাকিদের সঙ্গেও বসবে ঐকমত্য কমিশন। এ ছিল সকালের সময়ের সঙ্গে থাকুন সময়ের।